একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। আজকে আমার গন্তব্য কিন্তু নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার আস্তোয়েল নামক একটি গ্রাম। এই যে আমরা এখন মধুমতি নদীর কিনারায় চলে এসেছি, খেয়াল করুন। আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি। আশিক, তুমি একটু বর্ডার লাইনটা দেখাও তো। লক্ষ্মী, সাবধান সাবধান, দেখো পড়ে যেও না কিন্তু। এই যে দেখুন, একটা মিষ্টি বাবু, সে ছাগল চড়াচ্ছে না। গ্রামে না আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় না। কি ভাই, কি কাজ করতেছেন? এই যে দেখুন, শহরে থাকলে পাট খুঁড়ি কোথা থেকে আসে এটা কিন্তু শহরের ছেলেমেয়েরা জানবে না। আমি তোমাদেরকে আজকে দেখাই। হাঁটতে হাঁটতে হয়তো পৌঁছে যাবো একদিন আশিকদের বাড়িতে। আশিক, জি স্যার। ভাই আর কত দূর? এই যে চিপা চাপা ফাঁক ফোকর দিয়ে কিন্তু যেতে হচ্ছে আশিকদের বাড়িতে। তোমাদের এই যে হাঁটাচলা করছো, এতে করে কিন্তু তোমাদের অনেক লাভ হইতেছে। কি লাভ বলো তো? এই যে ফাইনালি এটাই মনে হয় আশিকদের বাড়ি, না আশিক? জি স্যার। এই যে অভিযান শেষ হলো, শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার জন্য। এই কালারটা কি পছন্দ হয়েছে আপনার? এটি আসলে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। এই আস্তে আস্তে মনি, আস্তে রে ভাই। এই যে দেখেন, কি বলবো, দেখেন অবস্থায় যে আমড়া গাছের উঠে গেল আশিক। আমরা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্ট্রোকোয়ানাল পলিপ মানে হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিলারি অ্যান্ট্রাম রয়েছে, সেই অ্যান্ট্রামের ভেতরে পলিপের মূল উৎপত্তি স্থল ছিল। অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে তুমি কি কি পরিবর্তন খেয়াল করছো? অনেকটা, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে স্যার। এখন নিঃশ্বাস নিতে পারি, আর নিঃশ্বাস। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডক্টর বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবারের আমার বিশেষ আয়োজন পেশেন্টস ফলো আপ ইন হাউস। বরাবরের মতন আমরা এবার যাচ্ছি পেশেন্টস ফলো আপ ইন হাউসে, নড়াইল জেলার লোহাগাড়া থানার আস্তাইল নামক একটি গ্রামে। যে গ্রামে আছে আমার একজন সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে আশিক শেখ। আশিক শেখ কি রোগে আক্রান্ত হয়েছিল এবং সেই রোগ থেকে আশিক কিভাবে মুক্তি পেয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, মূলত সেই গল্পটাই তুলে ধরবো ভিউয়ার্স পেশেন্টস ফলো আপ ইন হাউস এবারের আয়োজন থেকে। সো থাকুন আমার সাথে। আজকে যে সুন্দর একটি প্রকৃতি এবং সবুজের মধ্যে আমরা আছি, সত্যি অসাধারণ। আর সেই অসাধারণ দৃশ্যগুলো ভিউয়ার্স আমিও কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই। লক্ষ্মী লক্ষ্মী, দেখো দেখো আকাশটা কেমন, দেখো মেঘলা আকাশ। ওয়াও, কি সুন্দর মেঘলা আকাশ। এই মেঘলা আকাশ যখন আমরা দেখি, তখন তো সেই গানটি না গেয়ে পারি না, তাই না লক্ষ্মী? মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে, ভালোবেসে অপরাধী হব দুজনা। মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে, ভালোবেসে অপরাধী হব দুজনা। মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা, মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছনা, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। আমি হারিয়ে যেতে চাই আজকে নড়াইলবাসীদের নিয়ে, কারণ আজকে আমার গন্তব্য কিন্তু নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার আস্তোয়েল নামক একটি গ্রাম। এবং এই গ্রামে যদি আমার কোনো পেশেন্ট থেকে থাকেন, অথবা এই জেলা এবং উপজেলায় কোনো পেশেন্ট থেকে থাকেন, নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমি পৌঁছে যাব আপনাদের বাড়িতে পেশেন্টস ফলো আপ ইন হাউসে।
আজকে আশিকদের বাড়িতে যাচ্ছি, নিশ্চয়ই নতুন একটি গ্রাম আমরা দেখবো, ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। ভাটিয়াপাড়া থেকে আমাকে রিসিভ করার কথা, গোল চত্বরে পৌঁছে ইউটার্ন নিতে হবে এবং তারপর তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আশিক ভাই এগিয়ে আসছে আমাদের দিকে। আসসালামু আলাইকুম। আদাব 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 আদাব। প্রিয় আশিক, কেমন আছো ভাইয়া? এখান থেকে তোমাদের বাড়িতে পৌঁছাতে আর কয় মিনিট লাগবে? স্যার এখনো মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে। আচ্ছা, গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে আস্তাইল। আস্তাইল? জি হ্যাঁ, আস্তাইল হচ্ছে গ্রামের নাম। নড়াইলবাসীর সবচেয়ে পছন্দের খাবারটা কি বলো তো? আমাদের নড়াইলে সেরকম ভাবে পছন্দের খাবার নাই, তবে ভাত মাছেই বেশি আসক্ত। যেতে যেতে গল্প হচ্ছে, নড়াইল সম্পর্কে জানতে পারছি। ভিউয়ার্স যারা নড়াইলবাসী আছেন তারা ঝটপট কমেন্টস করে জানাবেন আপনাদের এই জেলার ঐতিহ্যবাহী জিনিসপত্র কি কি আছে, এবং সেটি জানালে পরবর্তীতে হয়তো সেই ঐতিহ্যবাহী জায়গাগুলোতে আমরা যাব এবং সুন্দর সুন্দর কিছু জিনিস আমি দেখব। এই যে আমরা এখন মধুমতি নদীর কিনারায় চলে এসেছি, খেয়াল করুন কি সুন্দর একটি জায়গা। আমাদের গাড়িটা এখানে এসে অনেকটা থেমে গিয়েছে। পথচারী দুই মুরব্বী কয়েকটি ইট সরিয়ে, থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কর্দমাক্ত পথ, মেঠো পথ অতিক্রম করছি আমরা এখন এই মুহূর্তে আশিকদের বাড়িতে যাওয়ার জন্য। আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি। আশিক, তুমি একটু বর্ডার লাইনটা দেখাও তো। হ্যাঁ, এই যে রাস্তাটা, এই রাস্তার হচ্ছে এই সাইডে ফরিদপুর, এই সাইডে নড়াইল। এই যে খেয়াল করুন, ওই পাশটা হচ্ছে ফরিদপুর আর এই পাশটা হচ্ছে নড়াইল। আমরা যেহেতু নড়াইল যাচ্ছি, আমরা নড়াইলের পথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। কর্দমাক্ত পথ, এবং সেই সাথে ঝিরঝির বাতাস, আমাদের দেহ মন সব শীতল হয়ে যাচ্ছে। আর এই শীতল হওয়ার আরো একটি কারণ হচ্ছে গ্রাম, কারণ এই গ্রামকে আমি অনেক বেশি ভালোবাসি। ভালোবাসি গ্রামের এই সহজ সরল মানুষদেরকে, যাদের মনের মধ্যে নেই কোনো রকম কোনো জটিলতা কুটিলতা। এই যে রাজদীপ, হোয়াট ইজ দিস? গোট। গোট? গোট মানে কি আসলে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাজপ্রিয়া, তুমি কি করছো? কাদা পার হচ্ছ না? আচ্ছা লক্ষ্মী, সাবধান সাবধান, দেখো আর পড়ে যেও না কিন্তু। এই যে দেখুন একটা মিষ্টি বাবু, সে ছাগল চড়াচ্ছে না? তোমার নাম কি? তোমার নাম কি বলতে পারবা? এটা কি তোমার ছাগল? হ্যাঁ হ্যাঁ, আসলে গ্রামে না আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় না। কি ভাই, কি কাজ করতেছেন? পাট, সোনালী আঁশ পাট। দেখুন, আমি আজকে মূলত আশিকদের বাড়িতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমি দেখলাম এই মিষ্টি বাবুটি একটা ছাগল চড়াচ্ছে এবং এই যে ভাইজান পাট কাটছে, এবং এই পাটকে বলা হয় স্বর্ণ সুক্ত সোনালী আঁশ, তাই না? রাজদীপ, এখানে আসো। হ্যাঁ, আমাদের এখানে বলে সোনালী আঁশ। সোনালী আঁশ বলে না? এবার পাটের ফলন কেমন হয়েছে? পাটের ফলন বোঝা যাবে যখন কাইটে বিটে জাগ দেবে। কতটুক জমিতে কত করা ফললো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, তুমি বলো তো, যে আমরা যে পাট খড়ি দেখি, সেই পাট খড়ি কোথা থেকে আসে? হ্যাঁ, জানো কিনা তুমি? এই যে দেখুন, শহরে থাকলে পাট খড়ি কোথা থেকে আসে এটা কিন্তু শহরের ছেলেমেয়েরা জানবে না। আমি তোমাদেরকে আজকে দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে পাট। এই যে এটা হচ্ছে কাঁচা পাট, এটাকে এখন পাকানো হবে। আচ্ছা ভাইজান, আপনি একটু বলেন তো এখান থেকে কিভাবে পাট হবে এবং পাটের যে আঁশ কিভাবে ছাড়ানো হবে? এই পাটটাকে পাতা ফসাই, হ্যাঁ হ্যাঁ, এই পাতা ফসাই পানিতে জাগ দিতে হবে। হ্যাঁ, পানিতে জাগ দিয়ে দেবো ভাড়া। হ্যাঁ, যাই দিয়ে ভাড়া দেবো। ভাড়া দিলে পানির তলে থাকবে এক সপ্তাহ, 15 দিন পরে উঠবে। 15 দিন পর উঠলে তারপরে এটা ধরেন এখন তো শিখে এরম বাজবে। হ্যাঁ, এই যে দেখো পাট খড়ি যে আমরা দেখি, এই সেই পাট খড়ি। এই যে পাট খড়ি বড় হয়েছে, দেখছো বাবা? হ্যাঁ, একটু ভাঙো, ধরো। রাজপ্রিয়াও দেখলো পাট খড়ি, এবং এই যে দেখছো একটা পাট খড়ি বের হয়ে গেল। তো যারা এই যে আমাদের রাজদীপ ও রাজপ্রিয়ার মতন কনফিউজ থাকেন যে পাট খড়ি কোথা থেকে আসে, এখন কি তুমি বাস্তবে দেখলা পাট খড়ি কোথা থেকে আসে? দেখে কি মজা পাইলা? এটা পচলি আঁশ। আর একবার দেখবা। আর এই যে আমরা পাট যে আঁশ, এইটাই কিন্তু আলটিমেটলি আঁশ। এটা পানির তলে রাখলে পচবে। এইটা সহকারে এরকম ভিজাই দেব, ভিজিলে পানির তলে যাইব, তখন আমরা এই খড়ি এইভাবে ধরে ধরে বাইছে ফেলাবো। এই পাট, এই পাটটা আলাদা করে ফেলাবো আর খড়িটা আলাদা ফেলাবো, এবং এখান থেকে হয়ে যাবে এক সময়। এবার এটা হয়ে যাবে দড়ি।
আর সেই দড়ি দিয়ে বুঝছো এই যে এইভাবে মানুষ বাঁধতেও পারে, তাই না? বস্তা টস্তা কত কিছু যে হয়। আশিক, জি। এখন তোমাদের বাড়ি কোন দিক দিয়ে যাবো? এই পথ দিয়ে যাবো না? হ্যাঁ, এই পথে বাহ। তো আমরা এইরকম একটি সুন্দর মেঠো পথ অতিক্রম করছি। আসো, ধন্যবাদ পাট সম্পর্কে অনেক তথ্য দেওয়ার জন্য। পাটটা এই যে রাজদীপ, হোয়াট ইজ দিস? হোয়াট কালার দিস অন? ব্রাউন কালার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো, গরু ঘাস খাচ্ছে, এটার ইংরেজি কি হবে? The cow is eating grass. এটা কোন টেন্স? এটা present continuous tense. ভেরি গুড। তাহলে গরু ঘাস খাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাজপ্রিয়া, তুমি আমাকে বলো এবার, গরু ঘাস খেয়েছে, এটা কোন টেন্স? এটা present perfect tense. ভেরি গুড। আসলে ইংরেজি শিখতে হলে ইংরেজি যে টেন্স গুলো আছে ইংরেজিতে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সের আবার 4টি করে ভাগ রয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি এই টেন্সগুলো সম্পর্কে ধারণা মানে তাদের থাকে, তাহলে কিন্তু তারা যে কোনো বাংলা বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। হাঁটতে হাঁটতে হয়তো পৌঁছে যাবো একদিন আশিকদের বাড়িতে। আশিক, জি স্যার। ভাই, আর কত দূর? এই তো স্যার চলে আসছে। চলে এসেছো না? জি। সেই তেনাহসা গ্রামের মতন। এই তো ওই যে স্যার, হাতের ডান সাইডে যান। হাতের ডান সাইডে এই স্যার, ওই যে বাড়ি দেখা যাচ্ছে। ও, বাড়ি তো সত্যি সত্যি দেখা যাচ্ছে, ওই যে সামনে আশিকদের বাড়ি। আমরা পৌঁছে যাব। স্যার, কাঁচা রাস্তা তো এই কারণে একটু দূর আসছে। অসুবিধা নাই, পাকা রাস্তা কাঁচা রাস্তা সব রাস্তায় কিন্তু চলাচলের অভ্যাস আমার আছে। হ্যাঁ, আর এই অভ্যাসটা আসলে তৈরি হয়েছে যেহেতু আমি গ্রামের ছেলে, যে কারণে এই অভ্যাসটা আমার আছে। এই দেখো কিভাবে জাগ দিয়েছে, দেখছো? ও এইভাবে। হ্যাঁ, এই যে পাটটাকে প্রথমে এই যে এরকম পুকুরের পানিতে, অনেক সময় নদীর পানির ভিতরেও আবার ডোবাতে ডুবাই রাখে, তাই তো? পচবে, পচার পর তারপর পাট কাঠির থেকে এটাকে ছাড়াবে, যেটাকে বলা হয় পাট নেওয়া। নেওয়া মানে হচ্ছে ছাড়ানো, নেওয়ার পর হচ্ছে ধোয়া, ধোয়ার পর হচ্ছে শুকনা, শুকনা করার পর হচ্ছে সেটাকে আলটিমেটলি বিক্রয় করা এবং রপ্তানিও করা। তো যাই হোক, রাজপ্রিয়া, তুমি এই যে দেখো, লাইনচ্যুত হয়েও না, লাইনচ্যুত হলে কিন্তু জীবনে শেষ, অ্যাক্সিডেন্ট। এবার কোন দিক দিয়ে যাবো? স্যার, সোজা সোজা এখান সোজা, থেকে এদের ডাইরেক্ট শেষ পর্যন্ত। আমার মনে হয় আশিকদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। কাছাকাছি না, এখন তো আমরা বাড়ির উঠানে চলে আসলাম, তাই না আশিক? এটা বাড়ির এই সাইড হচ্ছে আমাদের বাড়ি, এটা বাড়ির উপর দিয়ে যায়, এইখান দিয়ে যাইতে হবে। আবার কি ডান দিক দিয়ে? এই যে এখান দিয়ে বৃষ্টি চলে আসছে, একটু দ্রুত। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এটা পায়রা কবুতর। হ্যাঁ, এই যে চিপা চাপা ফাঁক ফোকর দিয়ে কিন্তু যেতে হচ্ছে আশিকদের বাড়িতে। আশিক স্যার, ওই যে ওইটা আমাদের। হ্যাঁ, এই সাইড রাজপ্রিয়া সাবধান। তোমাদের এই যে হাঁটাচলা করছো, এতে করে কিন্তু তোমাদের অনেক লাভ হইতেছে। কি লাভ বলো তো? তোমাদের এই যে হাত পা, এটার যে হাড্ডি আছে, এগুলো কিন্তু শক্ত হচ্ছে, বুঝছো? জি। তো হাঁটাচলা না করলে কিন্তু হাড় শক্ত হবে না, আর হাড় শক্ত না হলে ভালো করে হাঁটতেও পারবা না, দৌড়াতেও পারবা না। আর ভালো করে যদি জীবনে দৌড়াতেই না পারো, তাহলে তো জীবন যুদ্ধে তুমি হেরে যাবা। তো জীবন যুদ্ধে জয়ী হতে হলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের জন্য কিন্তু কষ্টের কোনো বিকল্প নেই। এদিকে এই যে ফাইনালি এইটাই মনে হয় আশিকদের বাড়ি, না আশিক? জি স্যার। এই যে অভিযান শেষ হলো, শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আশিকের পরিবারের সবার মাঝে আমরা এখন উপস্থিত হয়েছি, এবং আমার স্ত্রীর খুব ইচ্ছা ছিল আশিকের মা বাবা বোন ওদেরকে দেখবে, এবং সেই সৌভাগ্যটা হলো। তো সবাই এখানে উপস্থিত আছে। আমি শুরুতেই একটু মিষ্টি মুখ দিয়ে আমাদের আজকের এই পেশেন্টস ফর গ্রিন হাউস শুরু করবো। আমরা জান, যেহেতু আশিকের অপারেশন সাকসেসফুল, এই জন্য আজকে আমরা একটু মিষ্টি মুখ করবো, ঠিক আছে? এবার উপহার বিতরণের পর্ব। হ্যাঁ, শুরুতেই আশিক, মেনি মেনি কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল সার্জারি। হ্যাঁ, তোমার জন্য রয়েছে একটি নতুন পোশাক। এই পোশাকটি পরে পেশেন্টস ফর গ্রিন হাউসে অংশ নিবে, ঠিক আছে? বাপ এবং বেটা দুজনের জন্যই একই কালারের পাঞ্জাবি হবে। হ্যাঁ, আব্বাজান আপনার জন্য এটা। এইবার হচ্ছে আম্মা জান, হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য। এই কালারটা কি পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনি আমাদেরকে পরে দেখাবেন, আমাদের ভীষণ ভালো লাগবে। এটা পরে তুমি আমাকে দেখাবা, ঠিক আছে? সো
ভিউয়ার্স, এটি আসলে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। যে আয়োজনটিকে আমি বলি ভালোবাসার আয়োজন এই কারণেই যে এই আয়োজনটি করতে পেরে আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করে, অনেক ভালোবাসাও কাজ করে। আর ভালোবাসা এবং ভালো লাগা দিয়েই কিন্তু আমাদের এই দুনিয়াটা। আর সেই দুনিয়ার মধ্যে একজন চিকিৎসক হিসেবে যখন মানুষের জন্য কিছু করতে পারি, সেবা দিয়ে পাশে থাকতে পারি, তখন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। আর সেই কাজটি আমরা করে যেতে চাই প্রতিটি দিন এবং প্রতিটি ক্ষণে আমি মানুষের পাশেই থাকতে চাই। আজকে যেমন আমরা আশিকের ফলো আপ করবো, যে সার্জারিটা আমরা সফল করেছিলাম, কি সেই সার্জারি সেটাই মূলত জানাবো। থাকুন আমাদের সাথে। তো গ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আর ওইটা গ্রামের মানুষ কিন্তু অনেক শাকসবজি লালন পালন করে, গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে। এই যে একটা ক্ষোভ দেখতে পাচ্ছি, খুবই হাঁস আছে 4টা, মুরগি চারটা আছে হাঁস 3টা। আছে না? এখন নাই, এখন আচ্ছা ছাইড়া দেওয়া হয়েছে হয়তো, বা এদিক ওদিক দিয়ে করে। আচ্ছা, দেখি তো। এই যে এক পার উপর ভর করে হাঁসগুলো বিশ্রাম নিচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। ঝিরঝির বাতাস, দুপাশে নালা এবং তার মাঝেই হাঁসগুলো নিচ্ছে বিশ্রাম। এই দৃশ্যটা দেখলে নিশ্চয়ই আপনাদের প্রাণটি জুড়িয়ে যাবে। আস্তে আস্তে মনি, আস্তে রে ভাই। এই যে দেখেন, কি বলবো, এই যে আশিক বলতেছে স্যার দাঁড়ান একটু। আমি বললাম কি? বলে যে আমরা গাছের আমরা নিয়ে যাবেন। তো তুমি রিস্ক নিয়ে যে উঠতেছো ভাই, আস্তে উঠো আস্তে উঠো আস্তে উঠো। হ্যাঁ, দেখেন অবস্থায় যে আমরা গাছের উঠে গেল আশিক। হ্যাঁ, আমরা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হ্যাঁ, তো আমরা পারতেছে আশিক। এই যে আমরা পেয়ে গেলাম, আমরা। হ্যাঁ, পারবা? হ্যাঁ দাও। এই যে নাও নাও নাও। আমরা খুবই সুন্দর, ঠিক আছে? এই সুন্দর মুহূর্তগুলো ফিরে আসবে বারবার। আর ফিরে আসার জন্যই আমিও ছুটে যাই এরকম গ্রামের প্রতিটি প্রান্তরে, যে প্রান্তে থাকে আমার রোগীরা। পলিপ পলিপ পলিপ, নাকের পলিপাস, নাকের ভিতরে পলিপ, এই কথাটার সাথে আমার মনে হয় সবাই পরিচিত কম বেশি। কারণ নাকের মধ্যে একটু যদি দম নিতে কষ্ট হয়, নাকটা যদি বন্ধ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষের প্রথম চিন্তা থাকে আমার মনে হয় নাকের মধ্যে পলিপাসের সমস্যা হয়ে গেছে, তাই না? কিন্তু দুঃখজনক হলেও সত্য আশিক, এই পলিপাসটা নিয়ে মানুষের কিন্তু একটা ব্যাপক ভুল ধারণা রয়েছে। হ্যাঁ, মূলত নাকের মধ্যে ফাঁক করে যখন একটু মাংস দেখে, হ্যাঁ, একটু দুই সাইডে, সেটাকে কিন্তু সাধারণ মানুষ পলিপ মনে করে থাকে। কিন্তু সেটা মূলত কিন্তু নাকের পলিপ বা পলিপাস নয়। পলিপ এবং পলিপাস জিনিসটা টোটালি কিন্তু আসলে ডিফারেন্ট। হ্যাঁ, এবং এই যে একটি ডিফারেন্ট যে বিষয়টি, যে পলিপ সত্যিকারের কি, সেটা কিন্তু আমার সাধারণ মানুষের জানবার দরকার রয়েছে। এবং আমাদের আজকের যে পেশেন্ট আশিক, সে কিন্তু সত্যিকার অর্থে নাকের পলিপে আক্রান্ত হয়েছিল এবং সেই সমস্যার জন্য তার একটি অপারেশনও হয়েছিল, তাই তো? আমরা অপারেশনটাও সফলভাবে শেষ করেছি। তবে তার আগে জানতে চাই যে আশিকের নাকের মধ্যে আসলে কি কি কষ্ট হতো। আশিক, তুমি একটু আমাকে বলো ভাই, তোমার নাকের মধ্যে কি কি সমস্যা ছিল এবং তুমি কি কি কষ্ট পেতে, মানে তোমার কষ্টটা কি হতো? নিঃশ্বাস ছাড়তে পারতাম না, অতিরিক্ত হাসি হতো। হাসি একটা দেওয়া শুরু করলে 50টার উপরে দিয়ে ফেলতাম, তারপরও হাসি থামতো না। এরপর স্যার কয়েকজন সাজেস্ট করলো যে মোনাপাড়ার ওইদিকে হচ্ছে একজন ডাক্তার আছে, উনি নাকি অ্যাসিড দেয় না, কি জন্য দেয়, ওইটা দিলে পরে নাকের ওই যে পলিপাসটা ওইটা ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, ওইখানে গেছি, তারপরে ওইটা নিয়েছি। নেওয়ার পর স্যার ওই একটা লাঠির মতন আছে, ওইটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে আমার তো স্যার পুরো মাথা নিয়ে ঘুরতেছে, এমনকি কান দিতে পারতেছে না, তবে চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম একটা অবস্থা। এবার বলতেছে যে এটা অ্যাসিড না, এটা হলো অন্যরকম একটা মেডিসিন, এটা অ্যাসিড না। যদি এটা অ্যাসিড বলে কেউ বলতে পারে, তাহলে তোমার চিকিৎসা আমি যে কয় টাকা খরচ হবে সব আমি দিয়ে দেবো, এই কথা বলছে। দেখুন, এখানেও কিন্তু বিসমিল্লাহ গলদ, তার নাকের মধ্যে সমস্যা হয়েছে এবং পলিপের কথা চিন্তা করে সে কিন্তু একটি অপচিকিৎসার শিকার হয়ে গেছে। তুমি বলছিলে যে একটা কাঠি দিয়ে ঢুকাই দিছে, কি ঢুকাইছিল তোমার কি মনে হয়? আইসক্রিমের যে গাঁঠিগুলো থাকে ওইগুলো আমার মনে হয় যে ওইখানে মাথায় একটু ওই মেডিসিনটা মাখায়, ওইটা নাকের ভিতরে ঢুকাই দিছে। তো ঢুকানোর সাথে সাথে তোমার ভিতরে কি প্রতিক্রিয়া তৈরি হলো? মাথা গুলি শুরু হয়ে গেছে, এই সাইড, পরে মুখে, সম্পূর্ণ মুখে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এখন ওইখানে ওই অবস্থায় আমি বললাম যে আমার তো মাথায় করতে হবে, এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, 2 মিনিট থাকো, 2 মিনিট থাকার পর ঠিক হয়ে যাবে। তারপর প্রায় 3-4 মিনিট পর ওইটা বের করছে, বের করার পর দেখি জ্বালা পুরো আরো বেশি হয়। পরে বলতে এখানে 5 মিনিট রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর হালকা মাথা ব্যথা কমলো। পরে বলছে যে এটা বাড়ি চলে দাও, 4-5 দিনের ভিতর আবার আসবা,
আমি দেখে দেবো কি দেখি কি অবস্থা। তো স্যার এই নাকটা দিছে, এই নাকটা পুরো বন্ধ ছিল 4-5 দিন, নিঃশ্বাস নিতে পারতাম না, অটোমেটিকলি নাক দিয়ে পানি পড়তো, একটা গন্ধ জাতীয় কি একটা জিনিস পড়তো, নিঃশ্বাস নিতে পারতাম না। এরপর স্যার 4-5 দিন পর যে সময় নাকটা খুলছে, খোলার পরে ওই সময় একটু ভালো লাগছে, তারপরে দেখি যে আবার সে হাসি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার সে শুরু হয়ে গেল সেই হাসির সমস্যা। এই যে দেখুন, আশিক শুরুতেই যে অপচিকিৎসার শিকার হলো, তার ফল এবং খেসারত কিন্তু তাকে দিতে হলো। অর্থাৎ তার মাথা ঘুরে যাচ্ছিল, হ্যাঁ, এবং তার অনেক যন্ত্রণা শুরু হয়েছিল, তার অনেক কষ্ট হচ্ছিল, এবং জেলাও সেই কদু যে জিনিসটি তাকে আশ্বস্ত করা হয়েছিল যে সে ভালো হয়ে যাবে, সে কিন্তু আবার সেই সমস্যায় আক্রান্ত হয়ে গেল। আসলে মূলত আশিকের কি হয়েছিল সেটাই কিন্তু আমি ভিউয়ার্স জানাতে চাই। আশিক যখন আমার চেম্বারে এসে তার এই কষ্টের কথাগুলো জানালো, তখন আমি আশিকের সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম, তাই না আশিক? ওকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম এবং আমি খেয়াল করলাম যে তার নাকের মধ্যে সত্যিকারের পলিপ বাসা বেঁধেছে। তো পলিপ জিনিসটা আসলে কি, এটা মূলত আমাদের মানবদেহের যে মুখমণ্ডলের চারপাশে যে 4টি সাইনাস থাকে, সেই সাইনাসের থেকেই মূলত এসে থাকে। তো দুপাশে দুটি, ডান এবং বামে ম্যাক্সিলারি সাইনাস রয়েছে, কপালের দিকে রয়েছে ফ্রন্টাল সাইনাস, নাকের ঠিক ভিতরের দিকে রয়েছে স্পেনোডাল সাইনাস, এবং তার সামনে রয়েছে এথমোইডাল সাইনাস। তো এই যে 4টা জায়গায় আমরা যে সাইনাসগুলো দেখালাম, এই সাইনাসগুলোর মধ্যেই মূলত কিন্তু পলিপ বাসা বাঁধে। আমি আশিকের এই পলিপের অরিজিনটা বা উৎপত্তি স্থলটা কোন সাইনাস থেকে এসেছে সেটা বোঝার জন্য আমি তাকে একটি সিটি স্ক্যান করালাম, যেটির নাম হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসিস। এবং আমি মূলত সিটি স্ক্যান করেই নিশ্চিত হলাম যে সে অ্যান্ট্রোকুয়ানাল পলিপ নামক একটি রোগে আক্রান্ত হয়েছে। অ্যান্ট্রোকুয়ানাল পলিপ মানে হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিলারি অ্যান্ট্রাম রয়েছে, সেই অ্যান্ট্রামের ভেতরে পলিপের মূল উৎপত্তি স্থল ছিল, এবং সেটা নাক দিয়ে বের হয়ে এটি কুয়ানা, অর্থাৎ নাকের যে সামনের সম্মুখ ভাগের যে এটাকে বলা হয় নস্ট্রিল, এবং পেছনের ভাগে যে ছিদ্র সেটাকে বলা হয় কুয়ানা, আর পিছনের ভাগ দিয়ে চলে যাচ্ছিল এবং পুরো নাকটা ব্লক ছিল। অর্থাৎ আমরা পলিপটা দেখলাম অ্যান্ট্রোকুয়ানাল পলিপ, যেটি ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে এসেছিল বাম পাশে, এবং নাকটা পুরো ব্লক ছিল এই কারণেই। পাশাপাশি আমি এটাও খেয়াল করলাম যে তার নাকের হাড়টাও বাঁকা রয়েছে এবং মাংসগুলো ফুলে আছে, যে কন্ডিশনটাকে আমরা বলেছিলাম ডিএনএস উইথ HIT, মানে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট। সো ভিউয়ার্স, আমি রোগটা নিয়ে আলোচনাও করছি, পাশাপাশি এই গ্রামের অপরূপ দৃশ্যটাও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। কারণ শুধুমাত্র এই ডাক্তারি কথাবার্তা শুনলে হয়তোবা আপনাদের একটু বোরিং লাগতে পারে, যে কারণে আমি চাই গল্পে গল্পে সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে এই রোগ ব্যাধি নিয়ে আলোচনা করতে। কেমন লাগছে একটু ভিউয়ার্স ঝটপট কমেন্টস করে জানান। এটা তো একটা পুকুর বোধ হয়, তাই না? জি জি জি। এখানে কি মাছ টাছ চাষ হয়? চাষ হয় না, কারণ কি স্যার এখানে নদীর পানি আসে। ও, নদীর পানি এসে পাড়টা উপরে ভাসে যায়, এই কারণে মাছ। কি অসাধারণ দৃশ্য! এটা তো মানে একটা খাল, তাই না? জি। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আশিক, যে এই যে পলিপের সমস্যা যখন হয়ে থাকে, তখন কিন্তু সিমটম হিসেবে আমাদের নাকটা বন্ধ হয়ে যায় এবং নাক দিয়ে শ্বাস করা যায় না, এবং তার সাথে যদি অ্যালার্জির প্রবলেম থাকে তখন দেখা যাচ্ছে যে হাঁচি হয় অনবরত। এবং কিছু কিছু রোগী বলে, স্যার আমার মাথা ভার হয়ে গেছে, মাথা ব্যথা করে। তোমার কি মাথা ভার বা মাথা ব্যথা থাকতো? জি জি। তাহলে মাথা ব্যথা, মাথা ভার দুটোই কিন্তু আশিকের ছিল। অর্থাৎ আশিকের অ্যান্ট্রোকুয়ানাল পলিপ, নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম একটি অপারেশন করার, তাই না? জি স্যার। সেই অপারেশনটার নাম হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ফলোড বাই এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি অ্যান্ড টার্বিনোপ্লাস্টি, যেটা আমরা করেছিলাম আজ থেকে 1 বছর আগে। যেহেতু একটু গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, যে কারণে ওদের ঘরের যে উঠান আছে, সেই উঠানেই কিন্তু আমি একটি অস্থায়ী চেম্বার সাজিয়ে বসে রেখেছি। এবং এই অস্থায়ী চেম্বারে এই মুহূর্তে আমার যে সম্মানিত পেশেন্ট আশিক, সে যুক্ত হয়েছে। পাশাপাশি নতুন যে ড্রেসে আশিকের বাবা, আশিকের আম্মু, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে। মূল আমার উদ্দেশ্য হচ্ছে আশিককে ফলো আপ করা, সেই ফলো আপটি এখন করতে চাই। শুরুতেই আমরা আশিকের যে নাকের ভেতরে যে আমরা পলিপের সার্জারিটি করেছিলাম সেটা একটু দেখতে চাই। আশিক, দেখি কি অবস্থা এখন আজ থেকে 1 বছর আগে। ওয়াও, নাক তো একেবারে ক্লিয়ার। হ্যাঁ, এমন ক্লিয়ার আমার ধারণা আশিক, তোমার এখন শ্বাস নিতে আর কোনো
সমস্যা হওয়ার কথা না। দেখি আশিকের একটু কটন টেস্ট করি। বাতাস ছাড়ো, বাতাস গ্রহণ করো। এই যে তুলা রাখতেই পারি না নাকের সামনে, উড়ে যাচ্ছে। আবার বাতাস ছাড়ো, গ্রহণ করো, ছাড়ো, গ্রহণ করো। ভেরি গুড। আশিকের মুখ বন্ধ আছে, নাক দিয়ে শ্বাস করছে এবং তুলা উড়ে যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে যে আশিকের নাকের যে ছিদ্র দুটি ভালো আছে এবং ওর নাকটাও বন্ধ ছিল, নাকের হাড় বাঁকা থাকার ফলেও কষ্ট হচ্ছিল। সেটাওকে আমরা ঠিক করে দিয়েছি এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং মাংসগুলো চাপিয়ে দিয়েছি টাবেলোপ্লাস্টি করার মাধ্যমে। আশিক, অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে তুমি কি কি পরিবর্তন খেয়াল করছো? অনেকটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে স্যার। এখন নিঃশ্বাস নিতে পারি, বা নিঃশ্বাস নিতে আগে অনেক কষ্ট হতো, এখন নিতে পারি, এখন আর আগের মতন লাগে না, এখন অনেক ভালো লাগে। নিজের মাথাটাও ক্লিয়ার আছে, নাকটাও ক্লিয়ার আছে, মনেও শান্তি লাগে। এটা একটা ভালো কথা বলেছে। যদি নাক থাকতে নাক বন্ধ থাকে, নাক দিয়ে শ্বাস করা না যায়, তখন কিন্তু আসলে শান্তি সব নষ্ট হয়ে যায়। দেহেও শান্তি থাকে না, মনেও শান্তি থাকে না। আশিক যেটা বললো চাচি আম্মা, যে তার মনের মধ্যে এখন শান্তি বিরাজ করছে। তো চাচি আম্মা, আপনার ছেলে আশিক এখন সম্পূর্ণ সুস্থ। তো ও তো বিদেশে যাওয়ার কথা ছিল সুস্থ হয়ে, তো বিদেশে যাওয়ার ব্যবস্থা কি হয়েছে? আছে স্যার, মেলা দিন ধরে ওর ওই যে মামা মারা গেল, এখন বোঝেন না আমার হিম অবস্থা, এই অবস্থা বলছে না, টাকা পয়সা এই জন্য বাচ্চার কি ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা। আর উপরে আল্লাহ যদি করে আর আপনারা দোয়া সবার দোয়া আছে। ছেলে তো আগে অনেক কষ্ট পেত, এখন কি আর কষ্টের কথা বলে? না, এখন ছেলে কষ্টের কথা বলে না। আপনার কাছে যখন আনছি তখন তো আলহামদুলিল্লাহ এখন ভালোই যাচ্ছে। চাচা যান, ছেলে তো এখন আগের চাইতে ভালো বোধ করছে নাকি? জি, এখন তো এখন ও কি আর কোনো সমস্যার কথা বলে আপনার কাছে? না, কোনো সমস্যার কথা বলে না, এখন ভালো আছে। ভালো আছে? জি ইনশাআল্লাহ ভালো আছে এখন। তা আপনাদের কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগে। আসলেই ছেলে সন্তান যখন কষ্টে থাকে, সেই সন্তান যতটা না কষ্ট পায় তার সাথে বেশি কষ্ট পায় তার মা বাবা, কারণ সন্তানের কষ্ট কোনো মা বাবাই সহ্য করতে পারে না। তো আমরা চাই এই নাক কান গলার সমস্ত কষ্ট দূর করে দিতে, এবং সারানোর মালিক হচ্ছে একজন উপরওয়ালা। আমরা যারা নাক কান গলার চিকিৎসক রয়েছি, আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা করতে পারি, সেক্ষেত্রে সৃষ্টিকর্তা সেই ধরনের রোগীগুলোকে সুস্থতা ফিরিয়ে দেয়, যেমনটি আমরা ফিরিয়ে দিতে পেরেছি আশিককে। কারণ আশিকের যে রোগটি হয়েছিল এটা কিন্তু কোনো জটিল কোনো রোগ নয়, এবং মেইন যে সমস্যাটি হয় যে মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হয়ে যায়। এতে করে অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়, দেহ নষ্ট হয় এবং মানসিক অশান্তি পোহাতে হয়। তো আমরা চাই যে মানুষ যেন আসলে রোগ ব্যাধি সম্পর্কে জানে, শেখে, বোঝে, সচেতন হয়। কারণ সচেতন না হলে আমাদের সুচিকিৎসা হবে না। আর আমি সবসময় বলি, আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতা পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আগামী কোনো শুক্রবার নতুন কোনো একটি পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।